আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমি আজকে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই কিন্তু প্রথম শ্রেণী থেকেই সংখ্যার সাথে পরিচিত। পরবর্তীতে বিভিন্ন ক্লাসের লেভেল অনুযায়ী সংখ্যা সম্বন্ধে সম্যক ধারণা প্রদান করা হয়েছে। হাউএভার, আমি আজকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের পাঠ্যপুস্তকে প্রদত্ত বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। তোমরা যারা বিসিএস কিংবা জবের জন্য চেষ্টা করছো তাদের জন্য এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা বাংলা এবং ইংলিশ ভাষায় লেখাপড়া করছো, সেহেতু আমি উভয় ভাষার স্টুডেন্টদের জন্য উভয় ভাষায় বলার চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো যাই হোক, আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি। রিয়েল নাম্বার হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। দ্যাট ইজ অল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস আর কল্ড রিয়েল নাম্বারস। দ্যাট ইজ রেশনাল মানে মূলদ সংখ্যা, ইরেশনাল মানে অমূলদ সংখ্যা। এখন আমাদের জানতে হবে যে রেশনাল নাম্বার কোনগুলো। দেখো, আমাদের রেশনাল নাম্বার হচ্ছে পি বাই কিউ, মানে নাম্বারস of the form P by Q, where P and Q are integers and Q not equal 0. তাহলে এখানে বলা হচ্ছে যে পি কিউ হচ্ছে ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। এখন এটা কেন? দেখো, আমরা এখানে যখনই কোনো সংখ্যা বসাবো না কেন, সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে, না হলে একটা ফ্র্যাকশন আসবে, ভগ্নাংশ আসবে, না হলে একটা ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার আসবে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ আসবে। এই যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ এবং হচ্ছে যে দশমিক ভগ্নাংশ, সবগুলোই কিন্তু হচ্ছে রেশনাল নাম্বার। এখন এখানে যে বলা হচ্ছে যে কিউ নট ইকুয়াল 0, এই কিউ নট ইকুয়াল 0 মানে হচ্ছে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। অর্থাৎ দেখো, আমরা যদি উপরের সংখ্যাটা 5 হয় আর নিচে যদি 0 হয়, তাহলে কিন্তু এই সংখ্যাটা কি হবে না, রেশনাল নাম্বার হবে না। এটাকে আনডিফাইন্ড বলা হয়। এটা কি বলা হয়? এটাকে বলা হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন বলা হয়? দেখো, যে কোনো সংখ্যার নিচে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে কোনো সংখ্যার যদি নিচে হর না থাকে সেটা 1 ধরে নিতে হবে। দ্যাট ইজ, ধরো যে 5-এর নিচে একটা 1 আছে, তাহলে এটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা ধরবো আমরা। কেননা এটা হচ্ছে 5 হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর, দ্যাট ইজ লব এবং হর। আমরা যদি এটা মানে কি 5 ইজ ডিভাইডেড বাই 1, মানে এটার মানে হচ্ছে যে আমরা যদি 1 দিয়ে 5কে ভাগ করি, তাহলে 5 5, 5 ones are 5। তাহলে যেহেতু এই হর 1 যদি হয়, সেটা দিয়ে ভাগ করলে আবার সেই আগের সংখ্যায় চলে আসে, অর্থাৎ লব যে নিউমারেটর সেই নাম্বারটাই চলে আসে। দ্যাটস ওয়াই আমরা নিচে কিন্তু 1 লিখি না। কিন্তু এই 1-এর পরিবর্তে যদি 0 আসে, মানে কি 5 ইজ ডিভাইডেড বাই 0। এখন 5 ইজ ডিভাইডেড বাই 0, এটা কি সম্ভব কিনা? দেখো, আমরা যদি 0 দিয়ে 5কে ভাগ করি, যেহেতু আমরা জানি যে যেমন 6/2, মানে কি 6কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 3 2s are 6, আমরা এরকম করে ভাগ করে আমরা মিউচুয়াল কাট করে আমরা 3 লিখি। কিন্তু যখন 5/0 হবে, যেহেতু এখানে বলা আছে কিউ নট ইকুয়াল 0, এই কিউটা 0 হতে পারবে না। তাহলে এই 0 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, সেটা সম্ভব না। কেননা 0-র সাথে এমন কোনো সংখ্যা নাই যে গুণ করে আমরা এই 5 আনতে পারবো। যেহেতু এটা সম্ভব না, সেজন্য এটা হচ্ছে আনডিফাইন্ড। তোমরা যারা নবম শ্রেণীতে এখন লেখাপড়া করছো, তারা কিন্তু ত্রিগুণমিতির একটা চ্যাপ্টার, যখন ত্রিগুণমিতির রেশিওটা চ্যাপ্টারটা যেটা পড়বা তোমরা, সেখানে কিন্তু সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক 0 ডিগ্রির মান কিন্তু ওখানে লেখা আছে কি, দেখো, অসংজ্ঞায়িত অথবা আনডিফাইন্ড। এখন যেহেতু এটা 0 দিয়ে 5কে সম্ভব করা
মানে ভাগ করা সম্ভব না, অথবা যে কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব না, এই জন্য এটা অসংজ্ঞায়িত অথবা কি আনডিফাইন্ড। এখন কথা হচ্ছে যে শূন্য তাহলে কেন একটা সংখ্যা? দেখো, শূন্য কেন সংখ্যা? কারণ শূন্যর নিচেও কিন্তু আমরা সেটার ধরে নিব যে শূন্য নিচে কি আছে, 1 আছে। তাহলে শূন্য নিচে যে 1 আছে মানে কি 0 ইজ ডিভাইডেড বাই 1। এটা কি সম্ভব? আমরা দেখো, আমরা যদি 1 দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে কি হচ্ছে, 1 দিয়ে শূন্যকে ভাগ করা যায়? অবশ্যই যায়। কেননা আমরা দেখো 1 ইন্টু 0 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল যেহেতু 0 হচ্ছে, তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল 0। কেননা আমরা জানি যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা জানি যে, যেমন ধরো আমরা 2 দিয়ে যদি 10কে যদি ডিভাইড করি তাহলে 5 2s are 10, দ্যাট ইজ এই ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল হচ্ছে ডিভিডেন্ড। তাহলে এখানেও কিন্তু দেখো ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল কিন্তু ডিভিডেন্ড হচ্ছে, অতএব এটা সম্ভব। এই জন্য শূন্য একটা সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। কেমন? তাহলে এই শূন্যকে আমরা সংখ্যা বলতে পারছি, কিন্তু শূন্যকে যখন আমরা ইনভার্স করে দিচ্ছি তখন 1/0 আসতে আসতে তখন সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অথবা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কেমন? অসংজ্ঞায়িত। এই জন্য আমি এখানে তোমাদেরকে এই ব্যাখ্যাটা একটু বোঝালাম যে রেশনাল নাম্বার যে ডেফিনেশনটা দেওয়া আছে, ইফ দ্য নাম্বারস ফর্ম p/q where p and q are integers and q not equal 0, that is called রেশনাল নাম্বারস। অর্থাৎ এই p/q আকারের সকল সংখ্যা যেখানে p এবং q হচ্ছে ইন্টিজার নাম্বার এবং q এর মান শূন্য হতে পারবে না, এই ধরনের সকল সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে আমরা রেশনাল নাম্বারের মধ্যে আমরা কি কি পাচ্ছি? তাহলে দেখো, রেশনাল নাম্বারের মধ্যে আমরা 1 নম্বরে পাচ্ছি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটাকে আমরা n সিম্বল দ্বারা প্রকাশ করি। তাহলে ন্যাচারাল নাম্বার বা বাংলায় আমরা বলবো এটাকে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো? অল পজিটিভ ইন্টিজার্স আর ন্যাচারাল নাম্বার। তাহলে সেগুলোকে আমরা কোনগুলো দেখো, 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যাগুলো। এটার ইনফিনিট, এটা কোনো শেষ নাই, এটা একটা ইনফিনিট সিরিজ, এটা একটা অসীম ধারা, এর কোনো শেষ নাই। এখন এই যে ন্যাচারাল নাম্বার আমরা যেটাকে বলছি, এর মধ্যে কিন্তু আবার অনেকগুলো সংখ্যাকে ভাগ করা হয়েছে। যেমন ধরো, আমাদের এখানে আমরা প্রাইম নাম্বারস আমরা এর মধ্যে থেকে কিছু পাচ্ছি। যেমন ধরো, আমরা পাচ্ছি কি 2 3 5 7 11 13 এই ধরনের সংখ্যাগুলো কিন্তু প্রাইম নাম্বারস। আমরা জানি প্রাইম নাম্বারস কোনগুলো? if the factors of a number is 1 and itself, that is called prime number. যদি কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এরপর দেখো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কোনগুলো? যেমন ধরো 4 6 8 10 9 12 এই ধরনের সংখ্যাগুলো। দ্যাট ইজ ইফ দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার মোর দ্যান 2 এর অধিক যদি আমাদের উৎপাদক থাকে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা বলছি কম্পোজিট বা যৌগিক সংখ্যা। এটাকে কি বলছি আমরা? যৌগিক সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যার যদি 2 এর বেশি উৎপাদক থাকে সেটাকে আমরা কম্পোজিট নাম্বার বলছি। তাহলে সেগুলো কিন্তু এই ন্যাচারাল নাম্বারই অংশ। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে যে আমরা নাম্বারগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা আলাদা আলাদা নাম দিচ্ছি। আবার দেখো, এর মধ্যে কিছু আছে পারফেক্ট স্কোয়ার। এই সংখ্যা কোনগুলো? যেমন ধরো 4 আমরা লিখতে পারছি 2 স্কোয়ার, আমরা 9 লিখতে পারছি 3 স্কোয়ার, আমরা 16 লিখতে পারছি 4 স্কোয়ার, আমরা 100 লিখতে পারছি 10 স্কোয়ার, আমরা 144 লিখতে পারছি 12 স্কোয়ার। এই যে সংখ্যাগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলি আমরা বর্গ আকারে লিখতে পারছি,
তাহলে এই সংখ্যাগুলো কিন্তু 4, 9, 16, 25, 36, 49 এই সংখ্যাগুলো কিন্তু আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা কী কী পাচ্ছি? প্রাইম নাম্বার পাচ্ছি, কম্পোজিট নাম্বার পাচ্ছি এবং পারফেক্ট স্কোয়ার পাচ্ছি। এই সংখ্যাগুলো সব সংখ্যাই কিন্তু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এর মধ্যে কিছু যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো জানলাম যে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে এর কোনো শেষ নাই, এটা একটা ইনফিনিট সিরিজ এবং এর মধ্যে প্রাইম নাম্বারস আছে, কম্পোজিট নাম্বারস আছে এবং হচ্ছে পারফেক্ট স্কোয়ার আছে। আর 1 হচ্ছে একটা ইউনিট ডিজিট। কেমন? আচ্ছা, ইন্টিজার নাম্বার দেখো, ইন্টিজার এটাকে আমরা আই অথবা জেড দ্বারা প্রকাশ করি। এই ইন্টিজার নাম্বার হচ্ছে যেমন -ইনফিনিট ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট, এটা হচ্ছে ইনফিনিট। অর্থাৎ দেখো এর কিন্তু শুরু নাই এবং শেষও নাই, এটা একটা ইনফিনিট সিরিজ, মানে হুজ ডোন্ট হ্যাভ এনি ইনিশিয়াল নাম্বার অ্যান্ড ডোন্ট হ্যাভ এনি টার্মিনাল নাম্বার, যা শুরু নাই এবং শেষও নাই। তাহলে দেখো এখানে কিন্তু অল পজিটিভ, অল নেগেটিভ, ফ্র্যাকশনলেস নাম্বার ইনক্লুডিং জিরো, দ্যাট ইজ হচ্ছে সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা এবং শূন্য সহ যে সংখ্যাগুলো সবগুলি হচ্ছে ইন্টিজার নাম্বার, দ্যাট ইজ পূর্ণ সংখ্যা। এটাকে আমরা বাংলায় বলি পূর্ণ সংখ্যা। এই ইন্টিজার নাম্বারের এখানে কিন্তু আবার আমরা কিছু ভাগ করছি, যেমন ধরো আমরা বলছি পজিটিভ নাম্বারস। পজিটিভ নাম্বারস কোনগুলোকে আমরা বলছি এখানে? আমরা বলছি যে এই শূন্যর পরের যে অঙ্কগুলো সেগুলোকে আমরা 1, 2, 3 এগুলো পজিটিভ নাম্বারস, পজিটিভ হোল নাম্বারস। নেগেটিভ নাম্বারস কোনগুলোকে বলছি আমরা? নেগেটিভ নাম্বারস বলছি আমরা -1, -2, -3 এরকম করে, এটার কোনো শেষ নেই ইনফিনিট পর্যন্ত। আর শূন্য সহ যে সংখ্যাটা এগুলোকে আমরা বলছি নন নেগেটিভ, দ্যাট ইজ 0। নন নেগেটিভ বলছি আমরা কোনগুলোকে? নন নেগেটিভ। নন নেগেটিভ কিন্তু আমরা সেখানে কিন্তু শূন্য, যে কোনো ভগ্নাংশ, হোল নাম্বারস, ডেসিমেল ফ্র্যাকশন এবং হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, সব নাম্বারই কিন্তু হচ্ছে নন নেগেটিভ, অর্থাৎ যেটা ঋণাত্মক নয়। তাহলে ফ্র্যাকশনাল নাম্বারস কোনগুলো? নাম্বার 3, ফ্র্যাকশনাল নাম্বারস। ফ্র্যাকশনাল numbers of the form p by q, where q not equal 0, q not equal 1 and p is not divisible by q। তাহলে কোনগুলো ফ্র্যাকশনাল নাম্বার? দেখো, নাম্বারস অফ দ্য ফর্ম p by q, অর্থাৎ p by q আকারের আমরা বলেছিলাম যে রেশনাল নাম্বার, কিন্তু সেখানে আমরা কি বলেছিলাম? কিউ নট ইকুয়াল 0, শুধু বলেছিলাম কিউ নট ইকুয়াল 0, তাহলে সেগুলো কি হবে? রেশনাল নাম্বার হবে। কিন্তু এখানে ফ্র্যাকশনাল নাম্বার আমরা বলছি কখন হবে? যদি কিউ এর মান শূন্য হয় তাহলে সে হবে না, অর্থাৎ কিউ এর মান শূন্য নয়, সেটা তো আমরা জানি, কেন ব্যাখ্যা করেছি আমি, কেন শূন্য হলে সেটা নাম্বারই হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। 1 যদি হয়, এই কিউ এর মান যদি 1 হয় তাহলে কিন্তু সেটা কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে, দ্যাট ইজ হোল নাম্বার হবে, একটা ফ্র্যাকশনালাইজ নাম্বার হবে, সেটা তাহলে ফ্র্যাকশনাল বলা যাবে না। এবং বলেছে কি যে পি ইজ নট ডিভিজিবল বাই কিউ, অর্থাৎ এখানে যদি এরকম হয় যে 14/2, তাহলে তো 7 2s are, তাহলে তো একটা ফ্র্যাকশনাল নাম্বার আসতেছে না, একটা হোল নাম্বার বা ফ্র্যাকশনালাইজ নাম্বার আসতেছে, হুইচ ইজ ইন্টিজার নাম্বার অর ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে কন্ডিশনটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার কন্ডিশন হচ্ছে পি বাই কিউ, হোয়ার কিউ এর মান 0 হতে পারবে না, কিউ এর মান 1 হতে পারবে না এবং পি দ্বারা কিউকে ভাগ করা যাবে না। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে এই ফ্র্যাকশনাল নাম্বারের কিন্তু আমাদের কতগুলো ইয়ে আছে, যেমন ধরো 1 নম্বরে আছে প্রপার ফ্র্যাকশন, দ্যাট ইজ ফ্র্যাকশনাল নাম্বারস আর ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস।
এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন যেমন p/q, যেমন ধরো আমাদের এখানে আমরা বলছি যে 3/8। তাহলে ধরো আমরা একটা পিৎজা নিয়ে আসছি, সেই পিৎজাকে 8 ভাগ করা হলো, 8 ভাগের 3 ভাগ তুমি অন্যদেরকে দিতেই পারো। তাহলে এই যে 8 ভাগের 3 ভাগ এটা সম্ভব, এই জন্য এটা প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ হোয়ার দ্য ডিনোমিনেটর ইজ লার্জার অর বিগার দেন দ্য নিউমারেটর, অর্থাৎ যেখানে এই হরটা লবের চেয়ে বড় হবে সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে যদি আমরা ইনভার্স করে দিই, এটা যদি আমরা রেসিপ্রোকাল করি, ইনভার্স করে দিই, তাহলে কি আসতেছে 8/3। তোমরা দেখো এখানে ছিল কি ডিনোমিনেটর ইজ লার্জার অর বিগার দেন দ্য নিউমারেটর, অর্থাৎ এখানে যে হরটা আছে সেটা ছিল লবের চেয়ে বড়। আর এখানে দেখো, এখানে কিন্তু আমরা এটাকে যদি ইনভার্স করে দিই তাহলে এটা এখানে আসতেছে নিউমারেটর ইজ বিগার দেন দ্য ডিনোমিনেটর। তাহলে এই ধরনের সংখ্যা হচ্ছে কি, তখন কিন্তু আমরা একটা পিৎজাকে 3 ভাগ করে 8 ভাগ করতে পারবো না। দ্যাটস ওয়াই ওটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা যদি এই 3, অর্থাৎ এখানে কি 8/3, আমরা যদি এটা দিয়ে 8কে ভাগ করি তাহলে 3 2 are 6, এখানে 2 রিমাইন্ডার হচ্ছে, তাহলে 2/3। তাহলে আমরা এই যে এটাকে বলা হচ্ছে মিক্স ফ্র্যাকশন। এই ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি আমরা ডিনোমিনেটর নিউমারেটরকে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কি পাচ্ছি, আমরা মিক্স ফ্র্যাকশন পাচ্ছি। তাহলে মিক্স ফ্র্যাকশনটা তাহলে কি, দেখো মিক্স ফ্র্যাকশনটা হচ্ছে অ্যান ইন্টিজার অ্যান্ড এ প্রপার আর কল টুগেদার মিক্স ফ্র্যাকশন, টুগেদার কল এ মিক্স ফ্র্যাকশন। দ্যাট ইজ, দেখো এখানে একটা ইন্টিজার অ্যান্ড এ প্রপার ফ্র্যাকশন আর কল টুগেদার এ মিক্স ফ্র্যাকশন, অর্থাৎ একটা কি থাকবে, এটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রপার ফ্র্যাকশন, এইটা একত্রে এটাকে বলা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমরা জানলাম যে ফ্র্যাকশনাল নাম্বারসের মধ্যে আমরা এটা ফ্র্যাকশনাল নাম্বারস আর ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস, এটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ, একটা ইমপ্রপার ফ্র্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ, এবং একটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন যেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা ভাগ করে পাচ্ছি। তাহলে আমরা এটা সম্বন্ধে ধারণা পেলাম। এখন আসো আমরা জানবো যে ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার কি। ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে, ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার নাম্বার 4 হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বারস। রেশনাল and irrational numbers rational and irrational numbers when expressed using decimal sign are called decimal fractional নাম্বার। তাহলে আমরা দেখো এখানে ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার, দ্যাট ইজ দশমিক ভগ্নাংশ বা আমরা দশমিক সংখ্যা বলি। এখানে দেখো রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস হোয়েন এক্সপ্রেসড ইউজিং ডেসিমেল সাইন আর কল্ড ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বারস, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা যখন দশমিকের সাহায্যে প্রকাশ করা হয় তখনই সেটাকে আমরা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ বলি। এখন এর ডেসিমেল ফ্র্যাকশনালস
decimal fractional numbers are of three types. Namely, আচ্ছা দেখো আমরা জানি যে ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারস আর অফ থ্রি টাইপস, মানে এই ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারগুলো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে নেমলি, এক নম্বর হচ্ছে ফিনিট ডেসিমাল ফ্র্যাকশনস, দুই নম্বর হচ্ছে ইনফিনিট ডেসিমাল ফ্র্যাকশনস এবং তিন নম্বর হচ্ছে রিপিটেড ডেসিমাল ফ্র্যাকশনস। এখন এই ফিনিট ডেসিমাল ফ্র্যাকশনসগুলো কি, যেগুলোকে আমরা বলি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক, দ্যাট ইজ ফিনিট ডেসিমাল। কোনগুলো? এগুলো হচ্ছে সসীম সসীম দশমিক, সসীম দশমিক, দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে অসীম অনাবৃত, অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আমরা একটু জেনে নিই যে ফিনিট ডেসিমাল ফ্র্যাকশনসগুলো কি। দেখো, ফিনিট ডেসিমাল ফ্র্যাকশনস হচ্ছে if there are finite number of digits after decimal, then this is called finite decimal fractions. That is, digits এর পরে মানে আমাদের যে ডেসিমাল সাইন আছে তারপরে যদি ফিনিট নাম্বার অফ ডিজিট, দ্যাট ইজ নির্দিষ্ট কিছু সংখ্যক যদি ডিজিট থাকে তাহলে সেটাকে আমরা সসীম দশমিক সংখ্যা বা ভগ্নাংশ বলি। একটা যেমন ধরো আমরা এক নম্বরের আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো 2.5, যেমন ধরো 7.2, 5.275, এরকম হতে পারে। অর্থাৎ এইটা ডেসিমেলের পরে এই নাম্বারগুলো ফিক্সড হবে এবং তারপরে রিমাইন্ডার কি হবে? 0 হবে। এই ধরনের যে আমরা ডেসিমেল নাম্বারগুলো বা ভগ্নাংশগুলো বলি সেগুলো হচ্ছে ফিনিট ডেসিমেল ফ্র্যাকশনস বা সসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এবার আসো আমরা যদি ইনফিনিট ডেসিমেলটাকে দেখি। ইনফিনিট ডেসিমেল হচ্ছে ডেফিনেশনটা এরকম হচ্ছে, ইফ দেয়ার আর infinite number of digits, that is unlimited, infinite, that is unlimited, there is no limitations, then that is called infinite decimal fractions. অর্থাৎ ডেসিমেলের পরে ডেসিমেল যে সাইনটা তারপরে যদি ইনফিনিট, দ্যাট ইজ অসীম অথবা আনলিমিটেড, যার কোনো শেষ নাই, এই ধরনের ডিজিট যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ইনফিনিট ডেসিমেল ফ্র্যাকশন, দ্যাট ইজ অসীম অনাবৃত্ত। কেন অনাবৃত্ত বলছি আর এটাকে কেন আবৃত্ত বলছি আমি একটু বোঝাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো আমরা এই 2 নম্বর যেটা বললাম ডেফিনেশনটা, এখন আমরা এই 2 নম্বরে যদি এক্সাম্পল হবে, যেমন ধরো আমরা √2, এই √2কে যদি আমরা এর মান বের করি তাহলে দেখবো যে এটা একটা আফটার ডেসিমাল সাইন এটা হচ্ছে একটা আনলিমিটেড একটা ডিজিট আসতেছে, যার কোনো শেষ নাই এবং যেটা কখনো মিলবেও না, রিমাইন্ডার কখনো 0 হবে না। এরকম √3 হতে পারে, √7 হতে পারে। আমি একটা সংখ্যা দেখাচ্ছি, ধরো 5.67123865, এরকম ডট ডট ডট। অর্থাৎ এই যে আপনার ডেসিমেল যে ডিজিটসগুলো এইটা কিন্তু রিপিটেড না, মানে একই রকম ভিন্ন রকম ডিফারেন্ট ডিজিটস এটা কন্টিনিউ করছে, আনলিমিটেড, এটার কোনো শেষ নাই। তো এই ধরনের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমরা বলছি ইনফিনিট ডেসিমেল ফ্র্যাকশনস, অসীম অনাবৃত্ত।
এখন এই অনাবৃত্তটা কেন, আর আবৃত্ত কথার অর্থ কি দেখো তোমরা, এই যে আমি পরে লিখেছি নাম্বার 3, রিপিটেড ডেসিমেল ফ্র্যাকশন, দ্যাট ইজ অসীম, এটাও কিন্তু অসীম আবৃত্ত দশমিক সংখ্যা বা ভগ্নাংশ। এখন ইন কেস অফ infinite decimal fractions, if some digits after decimal points are repeated, then it is called repeated decimal fractions. তাহলে যেমন ধরো আমরা 3 পয়েন্ট, আমরা যদি 3 দিয়ে 10কে ডিভাইড করি, ইফ উই ডিভাইড 10/3, then we'll get 3.3333, জাস্ট রিপিটেড হবে। এই 3 সংখ্যাটা বারবার রিপিটেড হবে। এই 3 সংখ্যাটাকে বারবার রিপিটেড আমরা না করে আমরা এটাকে 3.3 রিকারিং দিই, পৌনঃপুনিক। এটাকে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। এই ধরনের সংখ্যা তোমরা অনেক পাবে, যেমন ধরো যে আমরা 5.725, এখন 725 বারবারই এটা রিপিটেড হচ্ছে, 725। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি করব, 5.725, আমরা 7 এবং 5 এর উপর রিকারিং দিয়ে বুঝাবো যে 17টাই বারবার রিপিটেড হচ্ছে। তাহলে এই যে পৌনঃপুনিক সংখ্যাগুলো, আমরা কি প্রথম জানলাম কি, ফিনিট ডেসিমাল ফ্র্যাকশনস, ইনফিনিট ডেসিমাল ফ্র্যাকশনস এবং রিপিটেড ডেসিমাল ফ্র্যাকশনস, অল অফ দেম আর ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বারস। তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার সম্বন্ধে পুরো বিষয়টা। আশা করছি যে তোমরা প্রত্যেকটা যে ভাগগুলোকে আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে নাও পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যখন আমি এই যে রিয়েল নাম্বারের যে আমি বেসিক কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটার উপর আবার আমি কিছু ম্যাথ করাবো। যদি তোমরা সেই সময়ে আমাকে কমেন্টে জানাও তবে আমি তখন ওই ক্লাসে এই জিনিসগুলো আমি আবার তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি তোমরা একটা সময় নিয়ে সব সময় তোমরা ম্যাথটা প্র্যাকটিস করবে, কারণ ম্যাথটা কিন্তু সব বিষয়, মানে ম্যাথে ভালো করলে কিন্তু তুমি সব বিষয়ে ভালো করার একটা সুযোগ তৈরি হয়, কেননা এটা ব্রেনকে ডেভেলপ করে। তো ব্রেন ডেভেলপ যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের অন্য বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পারবে না। আজকে পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আসসালামু আলাইকুম।